গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের প্রথম অংশ। তথ্যমন্ত্রীর ছেলের জন্মদিনে ৩০০ টাকার শাড়ি পরে এসেছ, লজ্জা লাগছে না? বাক্যটা কর্ণকুহরে আসতেই থমকে যায় রুশিতা। রুশিতা আশেপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। সে লজ্জায় মাথা নিচু করে নিল। তার অপরাধ কিছুক্ষণ আগে তথ্যমন্ত্রীর বড় ছেলে তার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে আঘাত করেছিল। সেখানে রুশিতা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, যার ফলস্বরূপ তথ্যমন্ত্রী তুরাব ওয়াহিদ রুশিতাকে ভরা জন্মদিনের অনুষ্ঠানে অপমান করতে দ্বিধাবোধ করল না। লজ্জায় অপমানে রুশিতার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে কাঁদবে না। কাদার মতো মেয়ে সে না। রুশিতা তুরাব ওয়াহিদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, লজ্জা লাগবে কেন, স্যার? আমি আমার আব্বুর সৎ পথের উপার্জনের টাকায় শাড়িটা কিনেছি। আমি কোনো অবৈধ পথের টাকায় এই শাড়ি কিনিনি। আমার আব্বুর সামর্থ্য যতটুকু আছে তার মধ্যেই আমি জিনিসপত্র কেনার চেষ্টা করি। সৎ টাকায় জিনিস কিনব, এতে লজ্জার কি আছে? রুশিতার কথায় মস্তিষ্ক টকবক করে উঠল তুরাব ওয়াহিদের। তুরাব ওয়াহিদ জ্বলন্ত দৃষ্টিতে রুশিতার দিকে তাকিয়ে আছে। রুশিতা নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার শীতল নির্ভেজাল চাহনি। তুরাব ওয়াহিদের সামনে কথা বলতে পুরো শহরের মানুষ ভয় পায়। সেখানে একটা বাচ্চা মেয়ে তার চোখে চোখ রেখে কথা বলছে। তুরাব ওয়াহিদ তাচ্ছিল্য করে বলল, ছোটলোক ঘরের মেয়ের সাথে আমার ভাইয়ের মেয়ে করেছে বন্ধুত্ব। তোমার মতো মেয়ে ওয়াহিদ পরিবারের কাজের লোক হবারও যোগ্যতা রাখে না। পরীর আবদারে ওয়াহিদ পরিবারে প্রবেশ করে সাপের ৫ পা দেখেছ? এখানে কত নামিদামি লোক আছে তোমার কোনো ধারণা আছে? এত এত নামিদামি মানুষের ভিড়ে তুমি একজন রাস্তার ময়লা আবর্জনা। শাড়ির আঁচলের দিকটা ছেঁড়া দেখা যাচ্ছে, তোমার কি ভালো শাড়ি নেই? তুমি আমাকে বলতে পারতে, আমি আমার বাসার কাজের লোকের থেকে একটা শাড়ি নিয়ে দিতাম। আমার বাসার কাজের লোকগুলোও ব্র্যান্ডের শাড়ি পরে। রুশিতার চোখে মুখে তাচ্ছিল্যের হাসি। রুশিতার খুব করে বলতে ইচ্ছে করল, আপনি রাজনীতি করে জনসেবা করেন নাকি নিজের পেটের মধ্যে সবকিছু চালান করে দেন? আপনি যদি জনগণের হক নিজে খেয়ে বসে থাকেন, তাহলে তো এত বিলাসিতার জীবন আসবেই। কিন্তু রুশিতা কিছু বলল না। তুরাব ওয়াহিদ নামকরা একজন মানুষ। তিনি মানুষ খুন করতে দুবার ভাবে না। তার ভুলের জন্য যদি রুশিতার পরিবারের কোনো ক্ষতি হয়, রুশিতার নিজের প্রতি নিজের ভীষণ রাগ হল। সে কেন এত বড় অনুষ্ঠানে আসতে গেল? সে আসলেই এখানে আসার যোগ্য না। এত এত নামিদামি মানুষের মধ্যে তাকে আসলেই বেমানান লাগছে। রুশিতা শাড়ির আঁচল হাতে নিয়ে কোচলাচ্ছে। রুশিতাকে নীরব থাকতে দেখে তুরাব ওয়াহিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রুশিতা বলল, আমি এখন কি করতে পারি, স্যার? আপনি বললে আমি এখনই এই অনুষ্ঠান ছেড়ে চলে যাব। আমার মতো গরিব ঘরের মেয়েকে এত বড় অনুষ্ঠানে মানায় না। পরীর জেদের কারণে আসতে বাধ্য হয়েছিলাম। আমাকে কখনো আপনাদের বাসায় আসতে দেখেছেন? তুরাব ওয়াহিদ গম্ভীর হয়ে বলল, ছোটলোকদের এই বাড়িতে প্রবেশ নিষেধ। তুরাব ওয়াহিদের ব্যবহারে বিরক্ত তুরাব ওয়াহিদের ছোট ভাই তৌসিফ ওয়াহিদ। চারিদিকে প্রেস মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব খবর যদি একটা টিভি চ্যানেলে যায়, তাহলে পরবর্তী নির্বাচনে সে উত্তীর্ণ হতে পারবে। তার ভাইটা যে কেন নিজের ভালো বুঝে না। তৌসিফ ওয়াহিদ ভাইয়ের দিকে এগিয়ে আসল। তুরাব ওয়াহিদের কর্ণে ফিসফিস করে বলল, আপনি এসব কি করছেন ভাইজান? আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনার সবকিছু কিন্তু ক্যামেরা বন্দী হচ্ছে, এগুলো যদি ভুল করে লিক হয়ে যায়, তাহলে জনগণের কাছে আপনার ইমেজ খারাপ হয়ে যাবে। তুরাব ওয়াহিদ রাগান্বিত হয়ে বলল, তুমি আছো কি করতে তৌসিফ? তুমি খেয়াল রেখো একটা সাংবাদিকও যেন এসব তথ্য নিয়ে বাহিরে বের হতে না পারে। আমাদের কি টাকা পয়সার অভাব আছে? প্রয়োজন তাদের টাকা দাও, থাকার জন্য ভালো বাড়ি তৈরি করে দাও। লোভ দেখাও। টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, আর ওরা তো মানুষ। তৌসিফ হতাশ হয়ে বলল, আপনি পরীর বেস্ট ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করছেন কেন বলেন তো? একটু আগে সামিয়া ভুল করেছিল, তাই আরাব সামিয়াকে মারছিল। সেই সময় এই মেয়েটা আরাবকে থাপ্পড় দিয়েছে।
এই ছোটলোকের বাচ্চার কত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলেছে। ওর বাবা চৌধুরীর কোম্পানিতে চাকরি করে না। ওর বাবার চাকরি কিভাবে খেতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এই মেয়ের বাপের সৎ টাকার খুব অহংকার হয়েছে, তাই না? এই মেয়েকে কিভাবে শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হয় সেটা তুরাব ওয়াহিদ ভালো করে জানে। গরিবের পেটে লাথি দিয়ে আমাদের লাভ নেই। এসব ছোট-খাটো অপরাধ করে হাত গন্ধ করবেন না ভাইজান। আমি পরীকে বলবো পরী যেন এই মেয়েকে আর কখনো আমাদের বাড়িতে না নিয়ে আসে। তুরাব ওয়াহিদ রুশিতার দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা বিষিয়ে উঠেছে। তুমি এখনই এই বাড়ি ত্যাগ করো আর ভুলেও পরীর কানে বিষ ঢালার চেষ্টা করবে না। রুশিতার রাগে দুঃখে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। এখানে আসার আগে তার মা বারবার করে নিষেধ করেছিল। এটা বড়লোকের ব্যাপার স্যাপার, এখানে তাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো বড্ড বেমানান। কিন্তু পরীকে সে নিজের বোনের মতো ভালোবাসে। পরী মেয়েটা খুব ইমোশনাল, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে। তার শহরে না নামক কোনো শব্দ নেই। হঠাৎ করে যদি তার শহরে না নামক শব্দটা চলে আসে, তার দুচোখ বেয়ে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। তার চোখের পানি সহ্য করতে না পেরে রুশিতা আসতে রাজি হয়ে যায়। পরী রুশিতাকে নিজের ঘরে বসিয়ে রেখে বাহিরে এসেছিল। এমন সময় একটা মেয়ে দৌড়ে আসে পরীর ঘরে। মেয়েটা হাঁপাচ্ছে, তার চোখে মুখে ভয়। মেয়েটা এতটুকু বলেছিল, আমি 3 মাসের গর্ভবতী, আমার স্বামী আমাকে মারার জন্য খুঁজছে। সে খুঁজতে আসলো বলবে আমি এই ঘরে নেই। রুশিতা কিছু বলার আগেই আরাব এসে সামিয়ার চুলগুলো শক্ত করে খামচে ধরল। সামিয়া ব্যথায় আর্তনাদ করছিল আর কাঁদছিল। তার আওয়াজ যেন বাহিরে না যায় সেজন্য আরাব সামিয়ার মুখ চেপে ধরেছিল। চোখের সামনে এমন নির্মম আচরণ দেখে স্থির থাকতে পারেনি রুশিতা। ক্রোধে নিয়ন্ত্রণ হারা হয়ে আরাবকে থাপ্পড় দিয়ে বসেছিল। সেটাই তুরাব ওয়াহিদ দেখে ফেলছে আর উপস্থিত সকলের সামনে রুশিতাকে অপমান করল। রুশিতা চলে যাচ্ছে, পরী রুশিতার চলে যাওয়া দেখে কাঁদছে। পরী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। তৌসিফ ওয়াহিদ মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রুশিতা আনমনা হয়ে বাড়ির বাহিরের দিকে যাচ্ছিল। এমন সময় সামনে থেকে কেউ দৌড়ে আসছিল দেখেই বোঝা যাচ্ছে সে খুব তাড়াহুড়োয় আছে। রুশিতা অন্যমনস্ক থাকায় সামনের ব্যক্তিটিকে খেয়াল করেনি, যার ফলস্বরূপ ধাক্কা লেগে দুজনেই মাটিতে পড়ল। রুশিতা মাটিতে পড়ার সাথে সাথে ব্যথা মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। হঠাৎ সে তার শরীরের উপর ভারী কিছু অনুভব করল। রুশিতা আস্তে করে তাকাল। রুশিতার উপরে পড়ে থাকা মানুষটাও রুশিতার দিকে তাকাল। দুজনের চোখ আপনা আপনি বড় বড় হয়ে গিয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। চোখ কি কপালে তুলে হাঁটেন? মেয়ে মানুষ দেখলেই গায়ের উপর পড়তে ইচ্ছে করে। আমার উপর থেকে উঠুন, আমার দম বন্ধ হয়ে আসছে। রুশিতার কথায় বিপরীত পক্ষের মানুষটার হুঁশ এল। রুশিতা রাগান্বিত হয়ে মানুষটার দিকে তাকিয়ে আছে। মানুষটাও রুশিতার দিকে শীতল চাহনিতে চেয়ে আছে। আগুন এবং শীত মিলেমিশে রুশিতার মুখ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। অদ্ভুত এক শিহরণ শরীরের মধ্যে বয়ে যাচ্ছে। মানুষটার উত্তপ্ত নিঃশ্বাস রুশিতার মুখশ্রীতে আছড়ে পড়ছে। রুশিতার সামনে থাকাটা পুরুষ মানুষটি নিঃসন্দেহে একজন সুদর্শন যুবক। তাকে দেখে অধিকাংশ মানুষই মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকবে। মানুষটার শরীর থেকে মন মাতানো সুগন্ধের সুবাস ছড়িয়ে পড়েছে। কিছু মুহূর্তের জন্য রুশিতার ঘোর লেগে গেল। রুশিতার যখন হুঁশ এল তখন যুবকটি উঠে দাঁড়িয়েছে। রুশিতা শাড়ির আঁচল ঠিক করতে করতে উঠে দাঁড়াল। যুবকটি ব্যঙ্গ করে বলল, শাড়ি ঠিক করার কি দরকার, দেখানোর জন্য তো শাড়ি পরেছ। রুশিতা রাগান্বিত হয়ে বলল, আপনি অসভ্যের মতো আমার গায়ে পড়েছেন। আমাকেই কটু বাক্য শোনাচ্ছেন। আপনার সাহসের তারিফ করতে হয়। নারী জাতিকে সম্মান দিতে জানেন না? আপনার মা আপনাকে শেখায়নি একটা নারীকে কিভাবে সম্মান দিতে হয়। যুবকের তাচ্ছিল্যের কণ্ঠস্বর, আমার মা আমাকে শিখিয়েছে নারীদের সৌন্দর্য বোরখায়, হিজাবে, শাড়ি পরে পেট পিঠ দেখিয়ে নয়। রুশিতা কড়া গলায় বলল,
আগে নিজের মানসিকতা ঠিক করুন। শালীনভাবে চললে শাড়ি পরেও চলা যায়। আপনি যদি আমার পিঠ দেখাতে পারেন, তাহলে এই ওয়াহিদ বাড়ি থেকে জুতার মালা পরে বের হব। আমি ফুলহাতা ব্লাউজ পরেছি, মাথায় হিজাবও বেঁধেছি, আমার পা দুটো পর্যন্ত শাড়ির মধ্যে লুকিয়ে পড়েছে। সেখানে আপনি আমাকে এভাবে অপমান করার সাহস কোথায় পেলেন? আপনি আমাকে যে অপবাদগুলো আমাকে দিয়েছেন, সেগুলো দেখাতে না পারলে আমি আপনার কানের নিচে কষে চড় বসিয়ে দেব। যুবকটি রুশিতাকে ভালো পর্যবেক্ষণ করল। মেয়েটা একটা মিথ্যা বাক্যও বলেনি। তবে সে এই মেয়ের কাছে দমে যাবে না। এই মেয়ের সাহস কত বড় তাকে চড় দিবে। যুবকটি রুশিতার হাত পেছনে পেঁচিয়ে ধরল। রুশিতা রাগান্বিত হয়ে হাত ছাড়ানোর জন্য জোর খাটাচ্ছে। যুবকটি রুশিতার কর্ণের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি অরুণ ওয়াহিদ। আমাকে দেখে পুরো শহরের মানুষ ভয় কাঁপে আর তুমি আমাকে চড় মারার হুমকি দাও। তুমি জানো আমি চাইলে তোমাকে এখানেই পুঁতে রাখতে পারি। তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। আমাকে ওই সব ছেলেদের মতো ভেবো না যে তোমার ভুবনমোহিনী রূপ দেখে তোমার রূপের আগুনে জ্বলে যাব। বরং তোমার রূপের আগুনে তোমাকেই জ্বালিয়ে পুড়িয়ে মারব। তুমি কি ভেবেছ তুমি যা খুশি বলবে আর আমি তোমার রূপ ধুয়ে পানি খাব? রুশিতা আগের থেকে দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে উঠল। অরুণ নামটা কেমন জানি রুশিতার চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, অরুণ ওয়াহিদ তো পরীর বড় ভাই। পরী এই অরুণের কথা বলে বলে রুশিতার মস্তক খেয়ে দিত। তার ভাই নাকি খুব নরম মনের মানুষ, কারো দুঃখ সহ্য করতে পারে না, এই তার নমুনা ছি। রুশিতা গর্জন করে বলল, কাপুরুষ একটা। দুর্বল জায়গায় নিজের পুরুষত্ব দেখাচ্ছেন। যেসব পুরুষ নারীর অনুমতি ছাড়া নারীর শরীর ছুঁয়ে দেয়, আমি সেই সকল পুরুষদের ঘৃণা করি। এই ওয়াহিদ বাড়ি থেকে বের হবার আগে যদি আমি আপনার মুখে একদলা থুতু নিক্ষেপ করতে না পেরেছি, তাহলে আমার নামও রুশিতা সুলতানা না। রুশিতার তেজ, তার চোখের জ্বলন্ত চাহনি অরুণকে বিস্ময় করে তুলছে। নারী জাতি কি আসলেই এতটা কঠিন হতে পারে? তার মা তার আব্বুর ভয়ে সিটিয়ে থাকে। তার বোন হালকা ধমকে কেঁদে ফেলে, আর সেখানে এই মেয়েটা ব্যথায় জর্জরিত হয়েও গর্জন করে উঠছে। এই মেয়েটার মধ্যে বিশেষ কিছু তো আছেই। এই মেয়েটা কি কোনো বড় পরিবারের সন্তান? সে কি তার সামনে ক্ষমতার অহংকার করছে? যদি তাই হয়ে থাকে, তাহলে এই মেয়ের ক্ষমতা কিভাবে দুমড়ে মুচড়ে দিতে হয়, সেটা অরুণ ওয়াহিদের ভালো করেই জানা আছে। অরুণ চিন্তায় মত্ত ছিল। রুশিতা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অরুণের মুখে একদলা থুতু নিক্ষেপ করল। আকস্মিক ঘটনায় অরুণ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অরুণের যখন হুঁশ আসল, ততক্ষণে রুশিতা একটা সিএনজিতে উঠে পড়েছে। অরুণ রুমাল বের করে মুখটা মুছে নিল। তারপর সে দাঁতে দাঁত চেপে বলল, এর প্রতিশোধ অরুণ ওয়াহিদ নিবে রুশিতা সুলতানা। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, পুরো বাংলাদেশ তোমার অবস্থা দেখে কাঁদবে। এটা অরুণ ওয়াহিদের চ্যালেঞ্জ। অরুণের মস্তিষ্ক টগবগ করছে। সে বড় বড় পা ফেলে বাড়ির দিকে যেতে লাগল। অরুণকে দেখে একজন গার্ড দৌড়ে বাড়ির মধ্যে গেল। তুরাব ওয়াহিদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, অরুণ স্যার আসছে। ওয়াহিদ বাড়ির প্রতিটি গার্ডকে বলা আছে অরুণকে বাড়িতে প্রবেশ করতে দেখলেই যেন তৌসিফ ওয়াহিদকে এবং তুরাব ওয়াহিদকে ইনফর্ম করা হয়। গার্ডের কথায় তুরাব ওয়াহিদের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল। তুরাব ওয়াহিদ বিলম্ব না করে দ্রুত তৌসিফ ওয়াহিদকে ডাকল। তৌসিফ ওয়াহিদ ভাইয়ের ডাক শুনে দ্রুত ভাইয়ের কাছে এসে উপস্থিত হল। তুরাব ওয়াহিদ উদ্বিগ্ন হয়ে বলল, তোমার ছেলে বাড়িতে আসছে তৌসিফ। আমার সকল অতিথিদের খাওয়ার জন্য বাগানে পাঠানোর ব্যবস্থা করো। আমি সবার সামনে তোমার ছেলের কাছে অপমানিত হতে চাই না। তুমি একটা অসভ্য, বেয়াড়া, বখাটে, বেপরোয়া ছেলের জন্ম দিয়েছ। তোমার ছেলে একটা সাইকো। তোমার মেয়ে কাঁদছে, তার মানে সে একটা বড় ধরনের সিন ক্রিয়েট করবে। তুমি অরুণকে কথার বেড়াজালে বন্দি করে ফেলো। আমি ততক্ষণে অতিথিদের বাগানে পাঠানোর ব্যবস্থা করছি। তোমাকে কিছু করতে হবে না। তৌসিফ ওয়াহিদ দ্রুত সদর দরজার গিয়ে এগিয়ে গেল। তুরাব ওয়াহিদ ততক্ষণে সবাইকে বাগানে পাঠানোর অর্ধেক কাজ করে ফেলছে। অরুণ একটা গার্ডের সাথে কথা বলছিল। তৌসিফ ওয়াহিদকে দেখেও না দেখার ভান করে ড্রয়িং রুমে এসে সোফায় শরীরটা এলিয়ে দিল।
তৌসিফ ওয়াহিদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হল অরুণ। অরুণ খেকিয়ে বলল, আমাকে কি জোকারের মতো লাগছে? এভাবে উজবুকের মতো তাকিয়ে আছো কেন? তোমার বউকে বলো লেবুর শরবত বানিয়ে দিতে, আমি ভীষণ ক্লান্ত। তৌসিফ ওয়াহিদ হাস্যোজ্জ্বল মুখশ্রী করে বলল, আব্বুর সাথে কেউ এভাবে কথা বলে? আমি তোকে কতদিন ধরে দেখি না। তুই অনেক শুকিয়ে গিয়েছিস, এভাবে আর কতদিন চলবি? এবার নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা কর। অরুণ সন্দিহান কণ্ঠে বলল, এই তোমার ব্যাপার কি বলো তো আব্বু? তুমি আমার সাথে এত মিষ্টি করে কথা বলছো, আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই ভেতরে কোনো ঘাপলা আছে। যে মানুষ গালি ছাড়া কথা বলে না, সেই মানুষ আমার শরীর নিয়ে কথা বলছে। পরী কোথায়? পরীর কিছু হয়েছে? আমার আম্মু কই? আম্মু ঠিক আছে তো? একটা কথা ভালো করে মনে রেখো আব্বু, আমার আম্মু আর বোনের শরীর বা মনে এতটুকু আঘাত দাও, তাহলে আমি সবকিছু ধ্বংস করে দেব। এসব তুই কি বলছিস? আমি পরীর আব্বু। আমি নিজের আব্বু হয়ে মেয়েকে কষ্ট দিব? এমপি তৌসিফ ওয়াহিদের স্বার্থে আঘাত লাগলে তাদের খুন করতেও দ্বিধাবোধ করবে না, সেখানে আঘাত দেওয়াটা তো সামান্য বিষয়। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমাকে বাড়ির গতিবিধি বুঝতে দাও। তৌসিফ ওয়াহিদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তবুও দমে যাওয়া কণ্ঠে বলল, তুমি আস্ত একটা অসভ্য তৈরি হয়েছ। যত দিন যাচ্ছে বড় ধরনের মাস্তান হচ্ছ। বেপরোয়া, বখাটে ছেলে কোথাকার। আজকে তোমার ভাইয়ের জন্মদিন আর আজই তোমাকে বাড়ি আসতে হল। এই তো নিজের আসল রূপে চলে এসেছ। এতক্ষণ শুধু শুধু ভালো সাজার ভণ্ডামি করলে। কথাগুলো বলেই অরুণ পরীর ঘরের দিকে চলে গেল। অরুণের কথায় অপমানে মুখটা থুবড়ে পড়ল তৌসিফ ওয়াহিদের। তার ভেতরে দারুণ ভয় কাজ করছে, একটু পরেই এই বাড়িতে আগুন জ্বলবে। যে আগুনে জলে পুড়ে যাবে পুরো ওয়াহিদ পরিবার। তুই কাঁদছিস কেন পরী? তোর কি হয়েছে? কে তোকে আঘাত দিয়েছে? তুই শুধু তার নাম বল, তাকে পুঁতে ফেলার দায়িত্ব আমার। আমার বোনের চোখের পানির প্রতিটি হিসাব তাকে দিতে হবে। অরুণকে দেখে পরীর কান্নার বেগ বৃদ্ধি পেল। পরী দৌড়ে এসে অরুণকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অরুণ পরম আদরে বোনের চোখের অশ্রুটুকু মুছে দিল। পরীর কান্না বেগ কমতে শুরু করল। পরী কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর কাঁপছে। পরীর মাঝে মধ্যে নিজের প্রতি নিজেরই ভীষণ রাগ হয়। তার চোখে এত পানি কোথায় থেকে আসে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। সে মনকে পাথর করতে চায়। সে এতটা শক্ত হতে চায় যতটা শক্ত হলে কেউ আর তাকে আঘাত দিলেও চোখে পানি আসবে না। অরুণ পরীকে সময় দিল। পরী দুচোখের অশ্রু মুছে নিল। ভাইয়ের দিকে দিকে তাকিয়ে হেসে বলল, কই কিছু হয়নি তো ভাইয়া? অরুণ গম্ভীর হয়ে বলল, ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলছিস। থাপ্পড় খাওয়ার আগে নামটা পেট থেকে বের কর। পরী মলিন কণ্ঠে বলল, আজ আরাব ভাইয়ার জন্মদিন। আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছে। তুমি কোনো ধরনের সিন ক্রিয়েট করো না। আমি চাই না আমার জন্য আব্বু এবং বড় আব্বু সবার সামনে অপমানিত হোক। অরুণ ক্ষিপ্ত মেজাজে বলল, মুখ দিয়ে গালি ছুটাস না। তুই কাঁদছিস কেন সেটা বল। পরী আবার কেঁদে উঠল। এবার নীরবে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আজকে আরাব ভাইয়ার জন্মদিনে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিমন্ত্রণ করেছিলাম। সে প্রথমে আসতে রাজি হয়নি। আমি অনেক কষ্টে তাকে আসতে রাজি করিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, গরিবেরা কি মানুষ নয়? বড়লোক ঘরে জন্ম নিলে অহংকার থাকতে হবে। এটা যদি সৃষ্টিকর্তা জন্মের আগে বলে দিত, সৃষ্টিকর্তার কাছে জন্মের আগে চাওয়ার কোনো সুযোগ থাকত, তাহলে আমি অবশ্যই সৃষ্টিকর্তাকে বলতাম তিনি যেন আমাকে গরিব পরিবারের মেয়ে হিসেবে পাঠায়। আমি যদি গরিবের সন্তান হতাম তাহলে আমার অনন্ত ক্ষমতার অহংকার থাকত না। গরিবদের সাথে মিশলে সম্মান চলে যাবে এমন ভয় থাকত না। অর্থের গৌরবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতাম না। অরুণ শান্ত কণ্ঠে বলল, আজকে বাড়িতে কি হয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তাকে বড় আব্বু আমাদের বাড়িতে আসতে দিবে না। সে আমাদের বাড়িতে আসলো আমাদের বাড়ির সম্মান চলে যাবে। আমি অনেক রাগ দেখিয়ে আব্বুকে বলে আমার বেস্ট ফ্রেন্ডকে আরাব ভাইয়ার জন্মদিনে নিয়ে আসি। আরাব ভাইয়া সামিয়া ভাবিকে আজকেও মারছিল।
সেটা আমার বেস্ট ফ্রেন্ড দেখে ফেলে এবং আরাব ভাইয়াকে চড় মারে। আরাব ভাইয়ার শরীরে আঘাত করার অপরাধে বড় আব্বু আমার বেস্ট ফ্রেন্ডকে যা তা বলে অপমান করছে। সে যদি অপমানটা বন্ধ ঘরের মধ্যে করত তাহলে আমার খারাপ লাগাটা কিছুটা হলেও কম লাগত। কিন্তু বড় আব্বু ভরা জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডকে যা নয় তাই বলে অপমান করছে। শুধু তাই নয়, আমার বেস্ট ফ্রেন্ড ৩০০ টাকার শাড়ি পরে এসেছে কেন সেটাও জানতে চেয়েছে। একটি মানুষের সামর্থ্য যতটুকু ততটুকুর মধ্যেই সে তার জীবন যাপন করবে। আমার বেস্ট ফ্রেন্ডকে পোশাক নিয়ে অপমান করল বড় আব্বু, কিন্তু আমার আব্বু একটা বাক্য উচ্চারণ করল না। আমার বেস্ট ফ্রেন্ড অন্যায় সহ্য করতে পারে না, তাই চড় দিয়ে বসেছে। বড় আব্বু বড় মাপের লোক চাইলেই তাদের বড় ক্ষতি করে দিতে পারে, তার জন্য তার পরিবারের ক্ষতি হবে। সেটা আমার বেস্ট ফ্রেন্ড মেনে নিতে পারবে না, তাই বড় আব্বু যা বলেছে চুপচাপ শুনেছে। আর শেষে গিয়ে বড় আব্বু ওকে সোজা বাড়ি থেকে বের হতে বলেছে। আজকের পর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সামনে কোনো মুখ নিয়ে দাঁড়াবো ভাইয়া। অরুণ কোনো বাক্য উচ্চারণ করল না। সে পরীর হাত ধরে হাঁটতে লাগল। পরীর মুখশ্রীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে জানে বাড়িতে বড় ধরনের ঝড় বয়ে যাবে। অরুণ ড্রয়িং রুমে এসে দেখল বাড়ির সবাই ড্রয়িং রুমেই উপস্থিত আছে। তুরাব ওয়াহিদ আর চোখে পরীকে পর্যবেক্ষণ করে নিল। পরী মাথা নিচু করে ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। তুরাব ওয়াহিদ হাস্যোজ্জ্বল মুখশ্রী করে অরুণের দিকে এগিয়ে আসল। অরুণ জ্বলন্ত চোখে তুরাব ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। তুরাব ওয়াহিদ অরুণের দৃষ্টি উপেক্ষা করল। তিনি অরুণের হাত ধরে বলল, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম অরুণ। তুই আজকে বাড়িতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই মিলে আরাভের হাত ধরে কেক কাটব। অরুণ আরাভের দিকে তাকাল। আরাভ চাকু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে বিস্ময় করে দিয়ে অরুণ কেকের টেবিলে সজোরে লাথি মারল। মুহূর্তে মধ্যে টেবিলে থাকা গ্লাস, কেক, মিষ্টি, ফলের প্লেটগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কেকের একাংশ আরাভের শরীরে গিয়ে পড়ল। আরাভ রাগান্বিত হয়ে অরুণের দিকে তাকিয়ে আছে। তুরাব ওয়াহিদ ইশারা করতেই আরাভ দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। অরুণ গর্জন করে বলল, আপনার মাথায় কুবুদ্ধির অভাব নেই বড় আব্বু। আপনি ভালো করেই জানতেন বাড়িতে এমন কিছু হবে, তাই সুযোগ বুঝে অতিথিদের দূরে সরিয়ে দিলেন। আপনি যেভাবে পরীর বেস্ট ফ্রেন্ডকে অতিথিদের সামনে অপমান করেছেন, আমিও আপনাকে সেভাবে অপমান করতাম। আপনিও না হয় একটু অপমানের স্বাদ গ্রহণ করতেন। আপনার তো সবকিছুর অভিজ্ঞতা আছে। জনসম্মুখে অপমান হতে কতটা মজা লাগে সেটাও অনুভব করে নিতেন। আশা রাখছি আপনার অভিজ্ঞতা শুভ হবে। আরাব রাগান্বিত হয়ে বলল, আমার জন্মদিনের অনুষ্ঠান নষ্ট করেছিস কিছু বলিনি। আমার আব্বুকে নিয়ে একটা কথা বলবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলব। অরুণ ধারালো বাক্যে বলল, আমার জিভ টেনে ছেঁড়ার আগে তোর গোপনাঙ্গ টেনে ছিঁড়ে ফেল, শালা কাপুরুষ একটা। তোর সাথে কথা বলে আমি আমার মহামূল্যবান কথাগুলো নষ্ট করতে চাই না। আমি বেঁচে থাকলে তোকে দেখিয়ে দিব বউ কিভাবে পালতে হয়। বউ পালার মুরদ নেই, বিয়ে করে সন্তানের বাপ হতে এসেছিস। তোর সন্তান তোকে নিয়ে আফসোস করে বলবে একটা কাপুরুষকে সৃষ্টিকর্তা আমার বাপ হিসেবে পাঠিয়েছে। অরুণের ধারালো বাক্যে আরাভের ভেতরটা এফোর ওফোর হয়ে গেল। তার মুখের বাক্যগুলো বাহিরে না আসার শপথ গ্রহণ করে নিয়েছে। অরুণের কথাগুলো ওপর কি কথা বলা যায় সেটা জানা নেই আরাভের। সে তুরাব ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। তুরাব ওয়াহিদের জীবনে প্রথমবার মনে হল তার ছেলেটা আসলেই একটা কাপুরুষ, তা না হলে ছোট ভাইয়ের কাছে এভাবে অপমানিত হয়। অরুণ গম্ভীর কণ্ঠে বলল, পরীর বেস্ট ফ্রেন্ড ওয়াহিদ পরিবার নিয়মিত আসা যাওয়া করবে। পরীর বেস্টকে যে অপমান করার দুঃসাহস দেখাবে, তাকে এবারের মতো মুখের কথায় ছেড়ে দেব না। তৌসিফ ওয়াহিদ শান্ত কণ্ঠে বলল, তুই শান্ত হ অরুণ। পরীর বেস্টকে আর কখনো অপমান করা হবে না। আমি পরীর বেস্ট ফ্রেন্ডের কাছে ক্ষমা চেয়ে নিব। অরুণ তাচ্ছিল্য করে বলল, তুমি আর কি বলবে আব্বু? যে নিজের মেয়ের চোখের পানি দেখেও চুপ থাকে তার মতো হতভাগা বাবা দুটো নেই। আমি পরীকে পরীর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাচ্ছি। আজকে পরী ওদের বাড়িতেই থাকবে।
আমার সিদ্ধান্তের উপর কথা বলার চেষ্টা করলে ওয়াহিদ বাড়ি যতটা শান্ত আছে কিছুক্ষণ পর সেটা আর থাকবে না। অরুণ ঘড়ি ধরে 1 মিনিট অপেক্ষা করল। তার সিদ্ধান্তের ওপর কেউ কোনো কথা বলল না। ওরা দুজন বেরিয়ে যেতে লাগল। তৌসিফ ওয়াহিদ ডেকে বলল, তোমরা যাওয়ার সময় গার্ড নিয়ে যেও। তোমাকে আলগা দরদ দেখাতে হবে না। আমি আমার বোনকে রক্ষা করার মতো যোগ্যতা রাখি। কথাগুলো বলেই অরুণ চলে গেল। তৌসিফ ওয়াহিদ ফোন করে গার্ডদের অরুণদের সাথে যেতে বলল। গাড়িতে বসে অরুণ বলল, তোর বেস্ট ফ্রেন্ডের বাড়ি চিনিস পড়ি? তুমি কিভাবে বুঝলে ভাইয়া আমি আমার বেস্টের কাছে যেতে চাই? তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট ভাইয়া। আই লাভ ইউ সো মাচ, ভাইয়া। বেশি নাটক করিস না। আমার হাতে সময় নেই। তাড়াতাড়ি বাড়ির ঠিকানা বল। তোকে রেখে কাজে যেতে হবে। পরি মন খারাপ করে বলল, আমি ওদের বাড়ি চিনি না ভাইয়া। আমাকে কখনো যেতে দেওয়া হয়নি। তবে আমি শুনেছি ওদের বাড়িটা কোথায়, ওখানে গিয়ে ওর আব্বুর নাম বললে যে কেউ ওদের বাড়ি দেখিয়ে দিবে। পরি বিলম্ব না করল না। রুশিতার বাড়ির ঠিকানা দিয়ে দিল। অরুণ গাড়ি চালাতে শুরু করল। তাদের গাড়ির পেছনে গার্ডদের গাড়ি আসছে। সেটা দেখে বিরক্ত হল কিন্তু পরির কথা ভেবে কিছু বলল না। দুজন অনেক খোঁজাখুঁজির পর রশিতাদের বাড়ির ঠিকানা পেল। অরুণ অনবরত অধৈর্যের মতো কলিং বেল বাজিয়েই যাচ্ছে। রুশিতা বিরক্ত হয়ে দরজা খুলে মানুষটিকে ঝাড়তে যাবে। তখনই অরুণ আর রুশিতার চোখাচোখি হয়ে গেল। আপনি? রুশিতার প্রশ্নে অরুণও বিস্ময় নয়নে রুশিতার দিকে তাকিয়ে আছে। অরুণকে কিছু বলার সুযোগ না দিয়ে রুশিতা অরুণের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। অপমানে অরুণের মস্তক জ্বলে উঠল। পরি বোকার মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাইকে দেখে রুশিতা দরজা বন্ধ করে দিল কেন? অরুণ রাগান্বিত হয়ে বলল, তোর বান্ধবী কি ভদ্রতা শিখেনি? সে একটা মানুষের ওপরে কিভাবে দরজা বন্ধ করে দিতে পারে? আমি তোকে এখনই বাড়িতে নিয়ে যাব। পরি কণ্ঠস্বর নিচু করে বলল, এখন বাড়িতে নিয়ে গেলে বড় আব্বুর কাছে অপমানে হবে। রুশিতা অনেক ভালো মেয়ে, তুমি নিশ্চয়ই রুশিতার সাথে উল্টা পাল্টা কিছু করেছ। তা না, রুশিতা কারো মুখের ওপরে দরজা লাগিয়ে দেওয়ার মতো মেয়েই না। তুমি দেখবে আমার কণ্ঠস্বর পেলেই রুশিতা দরজা খুলে দিবে। রুশিতার প্রতি পরির ভালোবাসা অরুণের বুক পোড়াচ্ছে। তার বোন তার থেকে অন্য একটা মেয়েকে বেশি ভালোবাসে। আবার সেই মেয়ের প্রতি এতটা বিশ্বাস। সেও দেখতে চায় রুশিতা পরির ডাকে সাড়া দেয় কিনা। পরি কিছুটা ভাব নিয়ে অরুণকে সরিয়ে দরজার কাছে গেল। পরি মিষ্টি কণ্ঠে বলল, আমার রজনীগন্ধা দেখ, তোর প্রাণ এসেছে। আমি তোর কাছে ভীষণ লজ্জিত। আমাকে ক্ষমা করে দিবি না রজনীগন্ধা? তুই যদি আমাকে ক্ষমা না করে দিস তাহলে আমি কিন্তু কাঁদতে কাঁদতে তোদের বাড়ির সামনে নদী তৈরি করে ফেলব। তোদের বাড়ির সামনে নদী তৈরি হলে তুই আর বাহিরে যেতে পারবি না। তুই যদি বাহির বের হতে না পারিস তাহলে মানুষের সাথে পায়পাড়া দিয়ে ঝগড়া করবি কিভাবে? পরীর কথা শেষ হবার আগেই রুশিতা দরজা খুলে দিল। পরীকে দেখে রুশিতার মুখ চকচক করে উঠল। এই পুতুলের মতো মেয়েটা তাদের বাড়িতে এসেছে। এই মেয়েটাকে সে কোথায় বসাবে? এই মেয়েটাকে সে কি খেতে দিবে চিন্তায় রুশিতার মস্তিষ্ক অকেজো হয়ে আসছে। রুশিতার আম্মু আফরোজা বেগম দরজার দিকে এগিয়ে এসে বলল, কে এসেছে রুশিতা? কথাগুলো বলেই দরজার দিকে তাকাল। পরীকে দেখার সাথে সাথে তিনি ব্যস্ত হয়ে পড়ল। পরীকে বুকে জড়িয়ে ধরে পরীর কপালে চুমু খেল। আফরোজা বেগমের ভালোবাসা পেয়ে পরীর মন সুখের জোয়ারে ভাসতে লাগল। পরী আফরোজা বেগমের গলা জড়িয়ে ধরে রুশিতাকে বলল, তোর ভালোবাসায় ভাগ বসাতে এসেছি রুশিতা। আমাকে দেখে তোর হিংসা করছে না? রুশিতা হেসে দিয়ে বলল, বোন হোস তুই আমার। আমি তোকে হিংসা করতে পারি? আমার মায়ের ভালোবাসার প্রতি তোরও অধিকার আছে। আফরোজা বেগম পরীকে সোফায় বসাতে বসাতে বলল, আমাদের বাড়িতে এসি নেই, তোমার কষ্ট হচ্ছে না মা? তুমি শুধু শুধু কষ্ট করে আসতে গেলে কেন? তোমার দরকার থাকলে রুশিতাকে বলতে, রুশিতা তোমার কাছে চলে যেত। রুশিতা তোমাদের বাড়ি থেকে এসে ঘরের মধ্যে ঢুকেছিল, আর ঘর থেকে বের হয়নি। আমি খুব চিন্তায় ছিলাম, আমি ভেবেছি রুশিতার রাগ খারাপ, দুজনের মধ্যে ঝগড়া হলো নাকি আবার। পরী মন খারাপ করে বলল,
অনেক কিছু হয়ে গিয়েছে মামুনি। আমি লজ্জায় রুষিতার দিকে তাকাতে পারছি না। আমি যদি আজ রুষিতার কাছে না আসতে পারতাম তাহলে সত্যি সত্যি কিছু একটা করে ফেলতাম। আফরোজা বেগম সন্দিহান দৃষ্টিতে রুষিতার দিকে তাকাল। রুষিতা পরীকে ইশারা দিয়ে না করছে। কিন্তু এই পরী তো পেট পচা মেয়ে, একবার যখন বলতে শুরু করেছে তার মানে পুটে পুটে সব কথা উগলে বের করে দিবে। আফরোজা বেগম কড়া চোখে রুষিতার দিকে তাকাল। রুষিতা দমে গেল না। সে পরীকে ইশারা করতেই আছে। এই পরীটাও আফরোজা বেগমের ভালোবাসা পেয়ে বড্ড সাহস পেয়ে গিয়েছে। পরীর প্রতি রুষিতার পরিবারের ভালোবাসা দেখে অরুণ মুগ্ধ হল। রক্তের সম্পর্ক ছাড়াও একটা মানুষকে এভাবে ভালোবাসা যায়। আফরোজা পরীর থুতনিতে হাত রেখে বলল, তুমি একা একা এসেছ মা? পরী দরজার দিকে তাকিয়ে বলল, না, আমাকে আমার ভাইয়ার সাথে করে নিয়ে এসেছে। আমার ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। আফরোজা বেগম ব্যস্ত গলায় বলল, সে কি কাণ্ড! তুমি তোমার ভাইয়াকে ভেতরে নিয়ে আসনি কেন? কি লজ্জার কথা! তোমার ভাইয়া কি মনে করল? কথাগুলো বলতে বলতে আফরোজা বেগম দরজার কাছে গেল। অরুণ ফোনের মধ্যে কিছু একটা করছিল। অরুণকে দেখে আফরোজা সালাম দিল। অরুণকে চিনে না এই শহরে কম মানুষই আছে। অরুণের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আফরোজা বেগম। ছেলেটা দেখতে শুনতে মাশাল্লাহ। এমন একটা ছেলে যদি সৃষ্টিকর্তা তার ঘরে দিত। কিন্তু দুঃখের বিষয় তার একটাই মেয়ে, তবুও বিয়ের 4 বছর পরে হয়েছে। নিঃসন্তান থাকার চেয়ে রুষিতাকে পেয়েছে, এতেই আফরোজা বেগম খুশি। আজ অরুণকে দেখে একটি ছেলের অভাব ভীষণভাবে অনুভব করছে। আফরোজা বেগম বিনয়ী কণ্ঠে বলল, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন স্যার? আপনি ঘরের মধ্যে এসে বসুন। আমি খুবই লজ্জিত, আপনাকে এতক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিলাম। আফরোজা বেগম অরুণকে এতটা সম্মান দেওয়ায় অরুণ লজ্জা পেল। অরুণ সালামের জবাব নিয়ে নিজেও সালাম দিল। সে কোমল কণ্ঠে বলল, আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে তুমি করে বলবেন। আমার বোন আপনার মেয়েকে অনেক ভালোবাসে। আজকে জন্মদিনের অনুষ্ঠানে রুষিতাকে আমার বড় আব্বু অপমান করেছে, তার জন্য আমি এবং আমার বোন আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার বোন আজ আপনাদের বাড়িতে থাকবে। যে কারণে আমার বোন আজ কষ্ট পেয়েছে। আমি চাই আপনাকে এবং আপনার মেয়েকে নিয়ে আজকের রাতটা আমার বোন আনন্দ থাকুক। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যাব। আফরোজা বেগমের মুখে আষাঢ়ের ন্যায় কালো মেঘ ঘনিয়ে এলো, তবুও তিনি নিজের বিনয়ী ভাবটা ধরে রাখল। নিজের মেয়েকে অপমান করেছে বলেও সেও একই কাজ করবে, এমন নিচু মানসিকতা আফরোজা বেগমের নেই। আফরোজা বেগম দ্রুত বলল, আমাদের কোনো আপত্তি নেই। পরীও আমার আরেক মেয়ে। পরী তো অনেক বিলাসিতায় মানুষ হয়েছে। আমাদের ছোট ঘরে যদি পরীর থাকতে অসুবিধা হয়, তাই একটু ভয় করছে। পরীকে নিয়ে এত চিন্তা করার কারণ নেই। আমার পরী সব জায়গায় মিশে যেতে পারে। আপনাদের বাড়ির সামনে দুজন গার্ড থাকবে, ভয় পাবেন না। আপনি তো জানেন আমার পুরো পরিবার রাজনীতির সাথে যুক্ত আছে। আমার আব্বু এবং বড় আব্বুর ক্ষতি করার জন্য শত্রুরা ফাঁদ পেতে বসে আছে। তাদের না থাকার সুযোগ নিয়ে পরীর ক্ষতি করতে পারে, তাই পরীর জন্য এতটুকু সুরক্ষার ব্যবস্থা করেছি। আপনাদের কোনো সমস্যা নেই তো আবার? আমাদের কোনো সমস্যা নেই। আপনি ভেতরে এসে বসুন স্যার। অরুণ ভেতরে গিয়ে পরীর পাশে বসল। আফরোজা বেগম রুষিতাকে ইশারা করে রান্নাঘরে ডাকল। রুষিতা মায়ের ইশারায় রান্নাঘরের দিকে গেল। পরী আর অরুণের উপর ভীষণ রাগ হচ্ছে। দুই ভাই বোন একই নদীর মাঝি, এরা এত পেট পচা কেন? যাকে চিনে না জানে না তার কাছে এসে সব সত্যি কথা বের করে দিচ্ছে। তার মা আজকের পর আর কখনো ওয়াহিদ বাড়ি তো দূরে পরীর সাথে মিশতে দেব কি না সন্দেহ। আফরোজা বেগম নাশতার প্লেট সাজাচ্ছে। রুষিতা এসে মায়ের পাশে দাঁড়াল। আফরোজা বেগম গম্ভীর হয়ে বলল, পরীদের বাড়ি থেকে তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সে কথা আমাকে বলিসনি কেন? পরী আমার বেস্ট ফ্রেন্ড নয় মা, পরী আমার বোন। আমি কিভাবে পরীর সম্মান নষ্ট করব বলো? পরী যেমন আমাকে সম্মান করে তেমন পরীর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তোকে আমি আগেই বলেছিলাম, তুই আমার কথা শুনিসনি।
তোকে বড়লোক ঘরের মেয়ের সাথে কে বন্ধুত্ব করতে বলেছিল? তোর রাগ যদি তোর আব্বুর উপরে এসে পড়ে তখন কি হবে কখনো ভেবে দেখেছিস? আমি তোমাদের কথা চিন্তা করে চুপ থেকেছি আম্মু। আমি উচিত জবাবগুলো দেইনি। তোর কিছু হলে আমরা শেষ হয়ে যাব। আম্মু আসতে বলো, ওরা শুনে ফেলবে। পরী এমন একটা মেয়ে, তুমি পরীর উপর রাগ করে থাকতেই পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো পরীদের বাড়িতে যাব না। অরুণ ফোনে কথা বলার জন্য এদিকে এসেছিল। রুশিতাদের বাড়িতে মোবাইল নেটওয়ার্ক মাঝেমধ্যে খুব সমস্যা করে। রুশিতা নাশতার প্লেট হাতে সামনে ঘুরতেই অরুণের মুখোমুখি হয়ে গেল। অরুণকে দেখে আফরোজা বেগমের মুখটা ভয়ে চুপসে গেল। সবকিছু শুনে ফেলেনি তো আবার? অরুণ যদি তাদের কোনো ক্ষতি করে দেয়? পৃথিবীর সমস্ত ভয় আফরোজা বেগমকে জেঁকে ধরেছে। চারিদিকে পিনপতন নীরবতা ঘিরে ধরেছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ স্পষ্ট কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। রুশিতা তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে আছে। আফরোজা বেগম ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হল। তিনজনের মাঝে টান টান উত্তেজনা চলছে। এই মুহূর্তে ভয় নয়, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অরুণ স্বাভাবিক হল, সে একটু কেশে উঠল। অরুণ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনাদের বাড়িতে নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আমার একটা জরুরি ফোন এসেছিল, কিন্তু আমি কথাই বলতে পারছি না। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমাকে জরুরি কাজে বাহিরে যেতে হবে। পরীকে দেখে শুনে রাখবেন, ভুল করেও পরীকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমি আর ভালো থাকব না। কথাগুলো বলে অরুণ বিলম্ব করল না। দ্রুত পায়ে রুশিতাদের বাড়ি ত্যাগ করল। অরুণ কিছু শুনতে পায়নি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আফরোজা বেগম। পরী এক এক করে সব ঘটনা আফরোজা বেগমকে খুলে বলল। পরীর কথা শুনে আফরোজা বেগমের মনে ঘৃণার সৃষ্টি হল। সে আর কিছুতেই পরীর সাথে রুশিতাকে মিশতে দিবে না। তার অনেক কষ্টের মেয়ে, সে সামান্য কারণে তার মেয়েকে হারাতে পারবে না। পরী কফিতে চুমুক দিচ্ছিল এমন একটা যুবক রুশিতাদের বাড়িতে প্রবেশ করল। পরী আর যুবকের চোখাচোখি হয়ে গেল। যুবকটি কিছুক্ষণ পরীর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সে তার দৃষ্টিকে কড়াভাবে শাসন করল। আহসান রুশিতার পাশে বসতে বসতে বলল, আমি এক কাপ রং চাঁদে তো বুড়ি। রুশিতা ক্লান্ত হয়ে বলল, আমি আর আম্মু মাত্র কফি তৈরি করে নিয়ে এসেছি। আজকে তুমি কফি খাও ভাইয়া। আহসানের গা ছাড়া ভাব, দিতে মন না গেলে দিস না। শুধু শুধু অজুহাত দেওয়ার কি দরকার আছে? আফরোজা বেগম আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে বলল, রাগ একটু কম করতে পারিস না? তোদের বংশে আর কিছু থাকুক বা না থাকুক মাথা ভর্তি রাগ ঠিকই আছে। মানুষের সাথে কিভাবে তারা কথা বলতে হয় সেটা তোরা ভালো মতোই জানিস। তোদের জন্য রুশিতাকে মানুষ করতে পারলাম না। একটা সময় শান্ত থাকে না, সব সময় মানুষের মুখে মুখে কথা বলে প্রতিবাদী নারী হয়েছে। রুশিতার এই প্রতিবাদী ভাব আর সত্যি কথা বলার জন্যে রুশিতার জীবন বিপদের সম্মুখীন হবে দেখিস। আহসান গম্ভীর হয়ে বলল, এটা তুমি কি বললে ছোট মা? আমার বোন আমার মতোই হবে। আমার বোন কেন আগের যুগের নারীদের মতো অবলা হবে? নারীরা অবলা হলে মানুষ খুব সহজে সেই নারীকে আঘাত করে। অবলা নারীরা যুগ যুগ ধরে পুরুষদের কাছে অত্যাচারিত হয়ে আসছে। তুমি কি চাও তোমার মেয়েটা কোনো পুরুষদের দ্বারা অত্যাচারিত হোক? আমি মা হয়ে মেয়ে খারাপ চাইব? তাহলে আমার বোনকে আর কখনো দমিয়ে রাখবে না। এই যুগে যত কঠিন হতে পারবে, মানুষের কাছে ততই মূল্য পাবে। কারণ নরম মানুষদের মানুষ মাটির নিচে ফেলে পিষে মারে। আমি চাই না আমার বোনকে মানুষ মাটির নিচে ফেলে পিষে মারুক। আমি চাই আমার বোন সেই সকল মানুষকে পিষে ফেলুক যারা নিজের খেয়ে অন্যের সমালোচনা করে। রুশিতা যেন সাহস পেয়ে বসল। সে কড়া গলায় বলল, তোমার ছোট মাকে বুঝাও ভাইয়া। তোমার ছোট মা অবলা ছিল বলে যে আমাকেও অবলা থাকতে হবে, তার কোনো মানে নেই। আমি যেখানে সম্মান পাব সেখানে সম্মান দেব। আর যেখানে দেখব একটা নারীর, কোনো মায়ের বা কোনো বোনের অসম্মান হচ্ছে সেখানে গিয়ে অন্যায়কারীদের পিষে ফেলব। আফরোজা রাগান্বিত হয়ে বলল, একদম রুশিতাকে আশকারা দিবি না আহসান। তোদের দুটোর খুব কথা হয়েছে তাই না? রুশিতা বড় হচ্ছে না, রুশিতাকে বিয়ে দিতে হবে।
রুশিতার এমন অসভ্যতামির কথা শুনে রুশিতাকে কে বিয়ে করবে বলতো? একজন শুদ্ধতম পুরুষ কখনোই রুশিতার সৎ এবং সত্যের পথে থাকার কারণে তাকে নাকচ করে দিবে না। নাকচ তো সে করবে যে পুরুষের ভেতরে পাপ আছে। আমার বোন পবিত্র, আমি কোনো পাপীর হাতে আমার বোনকে তুলে দেব না। আমি পুরো বাংলাদেশ খুঁজে সুস্থ পরিবারের হাতে আমার বোনকে তুলে দেব। আমি কোনো অসুস্থ পরিবারে আমার বোনের বিয়ে দেব না। পরী নীরব দর্শকের মতো তাদের তর্ক দেখছে। তিনজনে মিলে কি মিষ্টি তর্ক করছে। পরীর ভীষণ ভালো লাগছে। এই পুরুষ মানুষটা একদম তার ভাইয়ের মতো। তার ভাইয়ের থেকেও সুন্দরভাবে চিন্তা করে এই মানুষটা। তাদের কথার মাঝেই পরী বলে উঠল, তোর যে ভাই আছে আমাকে তো আগে বলিসনি রুশিতা। পরীর প্রশ্নে সবার দৃষ্টি পরীর দিকে গেল। পরী বোকার মতো সবার দিকে তাকিয়ে আছে। রুশিতা হেসে বলল, এটা আমার বড় আব্বুর ছেলে আহসান ভাইয়া। আমি তোকে আহসান ভাইয়ার কথা বলতে ভুলে গিয়েছি। আহসান ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এ বছর ভাইয়ার অনার্স শেষ হবে, ফাইনাল ইয়ারে পড়ছে। পরী হেসে বলল, আহসান ভাইয়া খুব ভালো। আহসান ভাইয়া তোর কথা অনেক ভাবে। আজ থেকে আমি আহসান ভাইয়ার অনেক বড় ভক্ত হয়ে গেলাম। আহসান ভাইয়া রুশিতাকে বিয়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। রুশিতার যেন একটা ছোট দেবর থাকে। তাহলে রুশিতার বিয়ের পর আমি ওর দেবরের গলায় ঝুলে যাব। তারপর দুই বান্ধবী মিলে সুখে সংসার করব। দুজন চুল ছেঁড়াছিঁড়ি করে ঝগড়া করব। রুশিতার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। রুশিতার ছেলে যখন আমার জামাই হবে তখন রেগে গেলে বলবো, তোর মা কেমন ছিল জানি না ভেবেছিস। পরীর কথায় আহসান কেসে উঠল। আফরোজা বেগম এবং রুশিতা শব্দ করে হেসে উঠল। এই মেয়ে তো বিয়ে করে সন্তান পর্যন্ত চলে গিয়েছে। আফরোজা বেগমের মনে হচ্ছে মেয়েটা আসলেই ভীষণ সরল। আহসান গম্ভীর হয়ে চায়ের কাপে চুমুক দিল। রুশিতাকে ইশারা করে বোঝালো মেয়েটাকে। রুশিতা হাসি থামিয়ে বলল, আহসান ভাইয়া ও পরী আমার বেস্ট ফ্রেন্ড। আর পরী ও আমার আহসান ভাইয়া। তুই ভাইয়ার সাথে একদম ভাব করার চেষ্টা করিস না। কারণ এই মানুষটা খিটখিটে মেজাজের, রাগী, দাম্ভিক, রগচটা, তার মনটা একদম বুড়িগঙ্গা নদীর পানির মতো পরিষ্কার। রুশিতার কথায় পরী খিলখিল করে হেসে উঠল। সেই হাসির প্রতিধ্বনিতে আহসানের হৃদয় সুখের জোয়ারে ভেসে গেল। তার সমস্ত মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। অদ্ভুতভাবে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। নতুন এক অনুভূতির সন্ধান মিলেছে শরীরে। এই অনুভূতির সাথে পরিচিত নয় আহসান। তরতর করে ঘামছে আহসান। পরী কিছু বলতে যাবে তার আগেই আহসান উঠে রুশিতার ঘরে চলে গেল। অতিথিদের বিদায়ের সময় হয়ে এসেছে। ওয়াহিদ বাড়ির প্রতিটি সদস্যের ফোন, সাংবাদিকদের ক্যামেরা চেক করা হচ্ছে। রুনা নামের এক মেয়ে সাংবাদিক ভিড়ের সুযোগ নিয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে বের হতে যাচ্ছিল। এমন সময় তুরাব ওয়াহিদ রুনার সামনে এসে দাঁড়ায়। তুরাব ওয়াহিদকে দেখে রুনার অন্তরাত্মা কেঁপে উঠল। রুনার হাত থরথর করে কাঁপছে। রুনা চিৎকার দেওয়ার আগেই পেছনে থেকে দুজন গার্ড এসে রুনার মুখে চেপে ধরল। রুনা হুঁশ হারাল। রুনাকে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে চলে গেল। অরুণ দোকান থেকে সিগারেট কিনে সিগারেটটা দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরল। অরুণ রুশিতাদের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যে দুটো গাড়ি এখানে দিয়ে যেতে দেখেছে। তার ভুলের জন্য রুশিতাদের পরিবারের কোনো ক্ষতি হলেই হয়। অরুণ কিছু একটা ভাবল, তারপর একটা নাম্বার বের করে ফোন দিল। ওপর পাশ থেকে ফোন রিসিভ হতেই অরুণ বলল, অরুণ ওয়াহিদ বলছি। আপনি চৌধুরী কোম্পানির সোহরাব চৌধুরী আঙ্কেল বলছেন? ইয়েস মাই সন। হঠাৎ কি ভেবে আমাকে মনে করলে? আপনাদের কোম্পানিতে রায়হান হাসান নামে একজন কর্মচারী কাজ করে। আপনি একটু খেয়াল রাখবেন বড় আব্বু আপনাকে বলে তার চাকরি যেন না খেতে পারে। বড় আব্বু যদি আপনাকে কিছু বলে তাহলে আমার কথা বলবেন। কোনো সমস্যা হয়েছে বাবা? রায়হান হাসান একজন সৎ এবং অত্যন্ত ভালো মানুষ। আমি কখনোই তাকে কাজ থেকে বাদ দিব না। আমাকে সবকিছু খুলে বলো। আমি তোমার বড় আব্বুর ডান হাত। উনি চাইলেও আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি চিন্তা করো না, উনার কিছু হবে না।
অরুণ সব কথা বলতে লাগল। সোহরাব চৌধুরী সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারা আরও কিছুক্ষণ কথা বলেই ফোনটা রেখে দিল। হঠাৎ করে অরুণ অনুভব করল তার কাঁধে কেউ স্পর্শ করেছে। অরুণ পিছনে তাকাতেই বিস্ময় তার দু চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। সে কিছু বলতে যাবে তার আগেই সামনে থাকা মানুষটা অভাবনীয় কাজ করে বসল। চলবে ইনশাআল্লাহ।